আজকে ক্লাস 7 এর 11 অধ্যায় নিয়ে চলে এসেছি। 11 অধ্যায় দেখো ভগ্নাংশের বর্গমূল। বর্গমূল তো আমরা ক্লাস 6 এই করেছি। তো ভগ্নাংশের করিনি, সাধারণ সংখ্যার করেছি। তো এক্ষেত্রে আমরা বর্গমূলগুলো ভগ্নাংশের করব। দেখি দেখো নিজে করি 11.1 এতে আমাদের আমি অঙ্কগুলো করাচ্ছি না সব। তোমাদের নিয়মটা শিখতে হবে। সব অঙ্ক না করে আগে যদি নিয়ম শিখি তাহলে আমরা বাইরে থেকে দিলেও যেকোনো অঙ্ক আমরা করতে পারবো। নিজে করি 11.1 একটা। 1 নম্বরে যেগুলো আছে সেগুলো আছে বর্গ করি। দেখো আমি 4 নম্বরটা করাচ্ছি 11/12। এটা একটা ভগ্নাংশ, তার লব হলো 11, হর হলো 12। এর বর্গ করতে বলেছি। সঙ্গে সঙ্গে আমরা এখানে স্কোয়ার দেব। স্কোয়ার মানে কি? আমরা সূচকে শিখেছি। স্কোয়ার মানে হলো একই সংখ্যাকে দুবার গুণ করা। এখানে যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশের লবকেও দুবার গুণ করব, হরকেও দুবার গুণ করব। দেখো 11 121 হয়, আর 12 144 হয়। তাহলে 11/12 বর্গ হলো 121/144। মোটমাট আমি বলতে চাইছি নিয়মটা হলো লবকেও আমরা স্কোয়ার করব, অর্থাৎ বর্গ করব, লবকে লব দিয়ে গুণ করব, আর হরকে হর দিয়ে গুণ করব, সে যে কোনো সংখ্যা হোক না কেন। কিন্তু অনেকে দেখো করে একটা জিনিস, 11/12 এটার বর্গ করতে বলেছে, এটা সমান 11 গুণ 11, 12 গুণ 12 করে। এটা কিন্তু মানেটা ভুল। 11 সমান কখনো 11 গুণ 11 হতে পারে না। আমরা এখানে স্কোয়ার দেওয়া মানেই হলো এখানে বর্গ হয়ে গেল। আচ্ছা যাই হোক, এটা তো হলো। এবার 2 নম্বরে যেটা আছে বর্গমূল করা। বর্গ করার ঠিক উল্টোটা হলো বর্গমূল। 2 নম্বরের আমি একটা অঙ্ক করি, যেমন 4 নম্বর অঙ্কটাই করি। 4 নম্বরে কি আছে? ওপরে আছে 144, নিচে আছে 169। এবার দেখো আমি বলতে চাইছি যে বর্গ মানে প্রথমেই আমরা স্কোয়ার দিয়ে দেবো, আর বর্গমূল করতে বললে আমরা প্রথমেই কি করব? বর্গমূল চিহ্নটা দিয়ে নেবো, না হলে কিন্তু কোনো মানে থাকবে না। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি কারোর জানা থাকে যে বর্গ করতে করতে আমাদের মুখস্থ হয়ে যায় 144কে উৎপাদক করলে 12 144 হয়। যদি না জানা থাকে আমরা রাফে কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। এটা দেখেই বোঝা যাচ্ছে শেষে যেহেতু জোড় সংখ্যা, কি দিয়ে যাবে, কি দিয়ে ভাগ যাবে, মিলে যাবে ভাগ করলে, সেটা বিভাজ্যতার নিয়ম দিয়েই আমাদের এটা মুখে মুখে করতে হবে। এবং বিভাজ্যতার নিয়মের একটা পার্ট আমি করিয়েছি, সেইটা তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই এপিসোডে, সেটা দেখে নিতে পারো। আচ্ছা যাই হোক, শেষে জোড় সংখ্যা আছে বলে 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, এবার 3 দিয়ে যাবে। দেখো কটা 2 হলো? 4টে 2। আমি এখানে পুরোটার বর্গমূল চিহ্ন দিয়ে এখানে 4টে 2 গুণ, আর 2 আর 2 3। এবারে 169। 169 কি দিয়ে যাবে? দেখো 2 দিয়ে জোড় সংখ্যা যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, যোগ করলে যাচ্ছে না। আমরা 13 দিয়ে দেখি। দেখো কেন আমি 13 দিয়ে দেখলাম? 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে না, মৌলিক সংখ্যাগুলো দিয়ে দেখব। মৌলিক সংখ্যারই উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। মৌলিক সংখ্যা দিয়ে যদি 2 দিয়ে না যায়, 3 দিয়ে না যায়, তারপর আমরা 7 দিয়ে দেখব। 7 দিয়ে যদি না যায়, 5 দিয়ে দেখব। 5 দিয়ে যদি না যায়, 7 দিয়ে দেখব। 7 এর পরে মৌলিক সংখ্যা কি? 11। 11 দিয়ে না গেলে 13 দিয়ে দেখব। তো 13র পরে, মানে 13 দিয়ে না গেলে 13র পরে আমরা 17 দিয়ে দেখতাম, কিন্তু এখানে 13 দিয়ে চলে যাচ্ছে, কারণ 13 13 169। তাহলে এখানে লিখবো 13 গুণ 13। 169কে আমরা 13 গুণ 13 লিখলাম। এইবারে বর্গমূল করার নিয়ম কি? এই নিয়মটা যদি কোনো কারণে তোমরা ভুলে থাকো, তাহলে তোমরা আমার এপিসোডে বর্গমূল করাটা দেখে নিও। আচ্ছা যাই হোক, আমি তাও বলে দিচ্ছি, দুটো থেকে একটা নেওয়াকে বলা হয় বর্গমূল করা। এই যে দুটো একই সংখ্যা থেকে একটা নিলাম, দুটো 2 থেকে একটা 2, মাঝখানে চিহ্ন আছে গুণ, আবার দুটো 2 থেকে একটা 2, আবার দুটো 3 থেকে একটা 3, আর দুটো 13 থেকে একটা 13। তাহলে কত হলো? 12/13। 144/169 বর্গমূল হলো 12/13। এই হলো বর্গমূল করা। দেখো নিজে করি 11.2 এ কোশ্চেনটা রয়েছে, 1 নম্বর কোশ্চেন। কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি। এই যে ভগ্নাংশ, 1 নম্বরের ভগ্নাংশটা কি আছে? 64/147। এইটাকে আমরা করি। বলছে কোন সংখ্যা দিয়ে পূর্ণবর্গ ভগ্নাংশ হবে কোন সংখ্যা দিয়ে গুণ করলে, মানে
বলতে চাইছে এইটা পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ কথাটার মানে হলো নয়, যেমন নয়কে আমরা 3 গুণ 3 লিখতে পারি। দুটো একই সংখ্যার গুণফল যে সংখ্যাকে আমরা লিখতে পারি তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এবার পূর্ণবর্গ ভগ্নাংশ কি? পূর্ণবর্গ ভগ্নাংশ হলো ভগ্নাংশের লবকেও আমরা বর্গমূল করতে পারবো, আর হরকেও যখন বর্গমূল করতে পারবো তাকে বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ। কিন্তু এখানে দেখা যাবে যে এই সংখ্যাগুলো, লব হরের সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়। আমরা ভাঙিয়ে দেখি। 64কে ভাঙালে, আমরা 8 8 64 এমনিও জানি, তাও আমি ভাঙানোটা দেখিয়ে দিচ্ছি, অন্যান্য ক্ষেত্রে আমরা নাও জানতে পারি তাই। কটা 2 আছে? 1 2 3 4 5 6টা 2। 6টা 2 এই লিখে ফেললাম। আমরা এটাকে জোড়ায় জোড়ায় দাগ দিয়ে রাখবো, তার মানে জোড়া জোড়া করা যাচ্ছে। এবার 147, 147কে কি দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। দেখো দুটো 7 আছে কিন্তু একটা 3 আছে। তাহলে এদের আমরা একটু আগেই যে নিয়মে বর্গমূল করলাম ভগ্নাংশের, তার থেকে কিন্তু ওপরটার লবের বর্গমূল করতে পারছি, কিন্তু হরের বর্গমূল করতে পারছি না। দুটো 7 আছে কিন্তু 3 জোড়ায় নেই। তাহলে এখানে যদি আমরা এই ভগ্নাংশটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কি হবে? 3 দিয়ে যদি গুণ করি, এটা সমান নয়। 3 দিয়ে গুণ করা মানে সমান নয়। আমি দেখাচ্ছি তোমাদের। যদি 3 দিয়ে গুণ করি, 3 3 কেটে যাবে। আমরা জানি লব আর হরে যদি কোনাকুনি ভাবে থাকে কোনো ভগ্নাংশ, তাহলে কেটে যায়। 3 দিয়ে ভাগ করলে কেটে যায়, কাটাকুটি হয়। তাহলে কি হবে? এই 3টা বাদ চলে গেলে কি হবে? এগুলো জোড়া জোড়া চলে আসবে। 7 জোড়া আর 2 এর তো জোড়া আছেই। তাহলে আমি এইখানে লিখবো যে এখানে দেখা যাচ্ছে 3 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। যেইটুকুনি উত্তর চেয়েছে তাতে আমাদের এইখানে কিন্তু উত্তর হয়ে গেল। কিন্তু এমন যদি বলতো যে কত দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে এবং সেই পূর্ণবর্গ ভগ্নাংশটি কি, তাহলে কিন্তু তখন আমরা এটা দেখিয়ে দিতাম। কি করে? এই যে 6টা 2 লিখতাম, নিচে দুটো 7 একটা 3, এই যে এইরকম করে লিখতাম। এবং পূর্ণবর্গ ভগ্নাংশটি তখন কি হতো? ওপরে যেটা ছিল সেটাই তো ভাঙিয়ে লেখা 64, আর এটা হতো 7 7 49। পূর্ণবর্গ ভগ্নাংশটি এটা হতো। এটা কিন্তু তোমাদের আমি এক্সট্রা বুঝিয়ে দিলাম। বইয়ে যে প্রশ্নটা আছে তার উত্তর কিন্তু এই পর্যন্ত হয়ে গেল। 2 নম্বরে যেটা আছে যে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। আগেরটা ছিল কত দিয়ে গুণ করলে, এবার হলো কত দিয়ে ভাগ করলে। এবারে আমরা আবার যে প্রদত্ত ভগ্নাংশটা আছে সেটা দেখব ভাঙিয়ে। কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি একটা 2, দুটো 5, দুটো 3। আর 625কে ভাঙালে, আমি একবারে করছি, তোমরা 5 দিয়ে দেখবে 4টে 5 আসবে। 25 25 625। 4টে 5 আসলেও দুটো দুটো 5 জোড়া জোড়া। এইবারে এখানে আমরা দেখতে পাচ্ছি 25 জোড়া আছে, 5-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, কিন্তু 2 ওপরে এক্সট্রা আছে। তাহলে আমরা আগেরটায় কি শিখেছিলাম? নিচে যেহেতু এক্সট্রা ছিল, ওপরে যদি লিখি অর্থাৎ গুণ করি তাহলে কেটে গেছিল 3 3। এক্ষেত্রে যেহেতু 2টা ওপরে আছে, আমি যদি নিচে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2 দিয়ে নিচে 2 দিয়ে গুণ করা মানে কিন্তু ভাগ করা। 2 দিয়ে আমরা নিচে লিখলাম গুণ 2 হরের সঙ্গে, তাহলে ভাগ করলাম যদি 2, তাহলে 2 2 কেটে যাবে, এই জোড়াগুলো পড়ে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আগের লেখাটার মতোই। এখানে দেখা যাচ্ছে 2 দ্বারা ভাগ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। এবারে আগের মতোই বলি, যদি বলে যে নির্ণেয় ভগ্নাংশ, পূর্ণবর্গ ভগ্নাংশটি কি হবে, তাহলে আমরা তখন দেখিয়ে দেব যে এই যে নিচে 2 গুণ করলাম, মানে নিচে 2 গুণ মানে 2 ভাগ করলাম, পুরো ভগ্নাংশটার সঙ্গে 2 ভাগ করলে কি হবে? 2 2 কেটে যাবে, পূর্ণবর্গ সংখ্যাটা হবে
5 5 25 আর 3 3 9, 9 25 225 বাই 25 25 625। এইটা হবে নির্ণেয় ভগ্নাংশ। কিন্তু বইয়ে যে প্রশ্ন দিয়েছে তাতে এই পর্যন্ত উত্তর হবে। এইবারে দেখো কোষে দেখি 11.1 চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কটায় বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা ভগ্নাংশ দিয়েছে 1089/625 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসেব করি। দেখো ক্লাস 5এও কিন্তু আমরা করেছিলাম যে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া ছিল, তার থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু বার করেছিলাম। কি করে মনে করে দেখো, প্রথমে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি দেওয়া আছে সেটাকে আমরা লিখি। কত দেওয়া আছে? 1089/625। এত একক লিখতে হবে আমাকে, বর্গ সেমি। একক না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। আচ্ছা, এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, তাই তো? বাহু গুণ বাহু করে এইগুলোকে আমরা উৎপাদকে ভাঙিয়ে ফেলবো। 625 কে তো আমরা একটু আগেই করলাম, 25 25 625 করা যায়। আর 1089 কে আমরা উৎপাদকে না ভাঙিয়ে ভাগ পদ্ধতিতে ভাঙাবো। ভাগ পদ্ধতিতে বর্গমূল কিভাবে করব তার কিন্তু এপিসোড আমার আছে, এবং তোমরা জানবে যত বড় বড় বর্গমূলের অঙ্কের দিকে যাবে আমার উৎপাদকের সাহায্যে বর্গমূল করার থেকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করাটা অনেক সোজা তো হবেই, তার থেকেও বড় কথা হলো সময় কম লাগবে। মাধ্যমিকে আমাদের নির্দিষ্ট সময় থাকে, তার মধ্যে কিন্তু বর্গমূল করতে হয় আমাকে বিভিন্ন অঙ্কের মধ্যে। তো সেক্ষেত্রে আমার ভাগ পদ্ধতি বেটার। তো এক্ষেত্রে আমরা ভাগ পদ্ধতিতে যে নিয়মে করি সেই নিয়মে করছি, আমি এখানে ডিটেলস বলছি না, তোমরা কিন্তু অবশ্যই ওই এপিসোডটা দেখে নেবে। কত হলো এখানে? 33। বর্গমূল হবে এই দিকেরটা 33। তাহলে 33 গুণ 33 করলে এটার বর্গমূল করেছি, তার মানে এইটাকে দুবার গুণ করলে 1089 আসবে। এইবার দুটো বাহু থেকে একটা বাহু নাও মানে কি? এই যে গুণ আছে, আমি একটু আগেই বললাম বা আমরা 6এও শিখেছি, দুটো একই সংখ্যার গুণ থেকে একটি সংখ্যা নেওয়াকে সেই সংখ্যার বর্গমূল বলে, আর মানে সেই সংখ্যার গুণফলের বর্গমূল বলে। আর এখানে বাহু গুণ বাহু, দুটো বাহু যাই থাকুক, 5 থাকলে 5 গুণ 5, 6 থাকলে 6 গুণ 6, তাহলে দুটো যা থাকবে তার থেকে একটা নিলাম, গুণফল থেকে একটা নেওয়া, তাকে বলা হয় বর্গমূল। এক্ষেত্রে তাহলে দুটোর থেকে একটা নেব, 33/25। এখানে আমরা লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে পাই, বা খালি বর্গমূল লিখলেও হবে, বর্গমূল করে পাই লিখলেও হবে। তাহলে কি হবে? এত এইখানে কিন্তু এই পর্যন্ত কিন্তু বর্গ সেমি ছিল, যেই আমরা বর্গমূল করলাম তখন কিন্তু সেমি হয়ে যাবে। এটাই হবে উত্তর। ঠিক আছে, এবার 2 এর অঙ্কগুলো দেখো। সিম্পল ভগ্নাংশের বর্গমূল করতে বলেছে, আমরা যেটা 11.1 করেছি সেটারই এখানে বড় বড় সংখ্যা দিয়ে করেছে। একটা যেটা বিশেষ বৈশিষ্ট্য এখানে দেখতে পাচ্ছি সেটা হলো মিশ্র ভগ্নাংশ দিয়েছে যার বর্গমূল করতে বলেছে। আমি একটা মিশ্র ভগ্নাংশের বর্গমূল করে দিচ্ছি। 2 এর একই করি, 3 পূর্ণ 22/49। দেখো যখন মিশ্র ভগ্নাংশ দেবে আমরা সেটাকে কিসে নিয়ে যাব? অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। এই আসলো। এবার এর বর্গমূল যেহেতু করতে বলেছে আমরা এখানেই বর্গমূল সাইন দিয়ে দেবো। তাহলে এর বর্গমূল কি হবে? 169 কে বর্গমূল করলে দেখা যাবে এটা 13 হচ্ছে, আগেও আমরা করলাম একটু আগেই, এবং 49 এর বর্গমূল আমরা জানি খুব সোজা, 7 7 49, তাই বর্গমূল 7 হবে, তাহলে 13/7 হবে, এটাই উত্তর হবে। কিন্তু আমাকে যেহেতু প্রশ্নে মিশ্র ভগ্নাংশ দেওয়া, আমি সবসময় অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। এইটা হবে উত্তর।